ব্যথা দুইটা কজ আছে, ওই দুইটাতে শুরু করব। হ্যাঁ, আমরা পড়া শেষ হয়ে গেছে। 1 নাম্বার হার্ট ডিজিজ শেষ। 2 নাম্বার লাঞ্চ ডিজিজ। আজকে আমাদের প্রথম পার্ট হলো হাইপার অ্যাসিড। হাইপার অ্যাসিড, ঠিক আছে। আরেকটা করবো মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার। এই সাইজটার মধ্যে আমাদের দুইটা শেষ হয়ে গেছে আর দুইটা আছে, ঠিক আছে। এই দুইটা শেষ হয়ে গেছে আর দুইটা আছে। প্রথম দুইটার মধ্যে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা, কোনো ধরনের বুঝতে অসুবিধা আছে কিনা? প্রথম দুইটাতে কোনো ধরনের প্রশ্ন নাই, তাহলে আমরা হাইপার অ্যাসিডিটি। ঠিক আছে, দ্রুত শুরু করি, তাছাড়া আবার সময় এখন আপনার তো এগুলো লিখে আছে, মাস্কুলোস্কেলেটাল MUS, হ্যাঁ, মাংসপেশি জনিত। ঠিক আছে, আজকে এখন আমরা বলবো হাইপার অ্যাসিডিটি। আবার লিখবা হাইপার অ্যাসিডিটির লক্ষণ কি কি? হাইপার অ্যাসিডিটির কারণে কি হতে পারে? বুকে ব্যথা, বুকে জ্বালা পোড়া হতে পারে। ঠিক আছে, এখন কি কি লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো এটা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে এই বুকে ব্যথাটা। ঠিক আছে, এর আগে আমরা বুঝাইছি কি কোন সমস্যা দেখা দিলে হার্টের ব্যথা মনে করব, কোন সমস্যা দেখা দিলে ফুসফুসের ব্যথা মনে করব। আর এখন আমরা দেখব কি কি সমস্যা থাকলে বুঝবো এটা গ্যাস্ট্রিকের ব্যথা, তখন আমরা গ্যাসের ইনজেকশন, ব্যথার ইনজেকশন এগুলো আমরা কোর্স করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। দেখেন প্রথম লক্ষণ, এক নাম্বার বুকে জ্বালা পোড়া থাকে। ঠিক আছে, 2 নাম্বার বা বুক জ্বালা পোড়া করে। 2 নাম্বার ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেন থাকে। ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথা থাকবে। আমি বুঝাই দিব, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, ব্যথা এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করে, স্থানান্তরিত হয়, দেখতে পারে। 4 নাম্বার বমি ভাব বা বমি হওয়া। হয়েছে, এখন আমি বুঝাই দেব। হ্যাঁ, এখানে সব কথাই বুঝতে পারছেন। 2 নাম্বার কথাটা
বাকি দুটো তো বুঝতে পারছেন যে গ্যাসের ব্যথা বলবে এই পাশে করতেছে একবার, এখানে করতেছে একবার, এখানে করতেছে, নিচে নামতেছে, ঠিক আছে, ভাব করতেছে, ঠিক আছে। আমার খাবার রুচি নাই, অরুচি থাকতে পারে, খাইতে মন চাইতেছে না, সেই সকালে খাইছি বা কাল খাইছি, এখন পর্যন্ত খাবার কোনো সেন্স নাই, সেন্স মানে কোনো যে খাবো ওই কথা মনে হইতেছে, ঠিক আছে। এর মাথাটা ঘুরাবে, মাথা ঘুরাতে পারে, ঘোরাতে পারে। এটা হলো বেসিক জিনিসটা মনে রাখা যাবে। হ্যাঁ, এখানে যে কথাটা লিখছি ইপিগ্যাস্ট্রিক রিজন, ইপিগ্যাস্ট্রিক রিজন কি, হ্যাঁ, ইপিগ্যাস্ট্রিক রিজন কি এটা আমাদেরকে জানার বিষয়। আমরা পেটের ভাগ করাইছি, এই যে পেটটা অ্যানাটমিতে আমরা করব, এই পেটের 9টা ভাগ, কয়টা হয়? 1 2 3, ঠিক আছে। এই 9টা ভাগের যে অংশটা থাকে এটা অন্য জায়গায় নোট করে দেন। রাইট হাইপো একসাথে কন্ড্রিয়াম, কন্ড্রিয়াম, ঠিক আছে। রাইট ইলিয়াক, রাইট লাম্বার, রাইট কিটা হাইপোকন্ড্রিয়াম। এখানে লেফট লাগায় শুধু হাইপোকন্ড্রিয়াম লিখে দেবেন, লেফট, লেফট লাম্বার, লেফট ইলিয়াক, ঠিক আছে। রাইট হাইপোকন্ড্রিয়াম, CONDRIAM, কন্ড্রিয়াম, হ্যাঁ। আর রাইট লাম্বার, রাইট ইলিয়াক, ঠিক আছে। এরপরে এই জায়গাটার নাম হলো ইপিগ্যাস্ট্রিক, TRIC, গ্যাস্ট্রিক, ঠিক আছে। এরপরে আম্বিলিকাল, আম্বিলিকাল, হাইপোগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক, ঠিক আছে। সহজ, আমি 9টায় শিখা দিলাম। এখন যে যে ইয়াতে আমরা আসবে, আমরা অ্যাপেন্ডিক্সে পড়ছি 2টা, এখান থেকে পড়ছি অ্যাপেন্ডিক্সে আমরা 2টা পড়ছি, প্রথম যে ক্লাস করছিলাম এই ক্লাসের 2টা পয়েন্ট আমরা শেখানো হয়ে গেছে, ঠিক আছে। আমাদের আরো কিছু পয়েন্ট আসবে যখন এই পেটের হাইপোগ্যাস্ট্রিক না, হাইপোগ্যাস্ট্রিক, ওটা হলো ইউপিগ্যাস্ট্রিক, এটা হলো হাইপোগ্যাস্ট্রিক, ওটা অন্য জায়গায় নোট করতে হবে। হ্যাঁ, পড়াবো ইপিগ্যাস্ট্রিকটা চিনানোর জন্য, ঠিক আছে। আরটি মানে রাইট, এটা রাইট লেফট মানে ডান বাম, ডান ডান বাম, ডান বাম, ঠিক আছে। তাহলে এই ডান বাম হলো পেটটা আছে আমাদের, এই পেটের 9টা ভাগ, এই পেট, বুকের নিচে যে পেট, এই পেটের কয়টা ভাগ? 9টা ভাগ। এর মধ্যে 2টা আমাদের অলরেডি চলে আসছে। আম্বিলিকাল কোনটা বলতে পারবেন? আম্বিলিকাল কোনটা? নাভি, নাভি যেটা, নাভির এই সাইডটাকে বলা হয় আম্বিলিকাল, ঠিক আছে। লাম্বার আরটি লাম্বার না, রাইট ইলিয়াক কোনটা? রাইট ইলিয়াক নাম শুনছেন না? রাইট ইলিয়াকে কি থাকে? অ্যাপেন্ডিসাইটিস পড়ানো হলো না? রাইট ইলিয়াকে অ্যাপেন্ডিসাইটিস থাকে কোথায়? রাইট ইলিয়াক, রাইট ইলিয়াক। এই ডানে নিচেরটা হাইপোগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক, ওটা ইপি আর এটা হাইপো, ঠিক আছে। আর লেফটও একই নাম, লেফটও কি একই নাম। আর লাম্বার হলো এই যে মাঝখানে যে লাম্বার বোন আছে, এই লাম্বার দেয়া, এখানে লাম্বার, এরপরে সরাসরি এই পেট, মাঝখানে যে পেট, নাভির সরাসরি এই পেটটাকে বলা হয় লাম্বার, লাম্বার, রাইট লাম্বার, লেফট লাম্বার, রাইট লাম্বার, লেফট লাম্বার, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমার চিনানোর প্রথম বিষয় আমি 3টা জিনিস শিখাই দিলাম। এখানে 9টার মধ্যে আম্বিলিকাল হলো নাভি, রাইট ইলিয়াক ফোসা যেখানে অ্যাপেন্ডিসাইটিস থাকে, যেখানে কি থাকে? অ্যাপেন্ডিসাইটিস থাকে, অ্যাপেন্ডিক্স থাকে, সরি। আর এখানে যে অ্যাপেন্ডিক্সটা থাকে ওইখানে কি রোগ হয়? অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, এটা হলো রাইট ইলিয়াক ফোসা। এরকম পয়েন্ট আছে এবং পয়েন্টে পয়েন্টে কোন অর্গানগুলো কোন রিজনে থাকে সেটা আমরা জানতে হবে অ্যানাটমিতে গেলে, ঠিক আছে। তার আগে আমরা জানলাম। এখন দেখেন ইপিগ্যাস্ট্রিক রিজন, জাস্ট এই যে জাস্ট এই বুকের হাড্ডিটা আছে এর নিচে, হ্যাঁ। যদি গ্যাস্ট্রিকের রোগী
আসে বা গ্যাসের এই হাইপার অ্যাসিডিটি রোগী আসে বা গ্যাসের সমস্যার রোগী আসে, যদি বলেন যে পেটে ব্যথা বা বুকে ব্যথা এরকম কথা বলবে, বা বুকে পেটে ব্যথা যখন বলে বা বুকে পেটের এক সাইডে, তখন জাস্ট এক আঙ্গুল দিয়ে সে দেখায় দিবে এই জায়গাতে ব্যথা, কোন 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 করে ব্যথা করতেছে এই জায়গাতে, কোন জায়গা, বুকের নিচের side, বুকের নিচে, ঠিক আছে। হ্যাঁ, যখন বলবে কেউ যদি বুকে ব্যথা বলে এই জায়গাতে ব্যথা করতেছে, বুকটা জ্বালা পোড়া করতেছে, ঠিক আছে, বমি বমি ভাব আছে, হ্যাঁ, এরকম কোনো সমস্যা নিয়ে যদি আসে বা বুক ব্যথা একবার এইদিকে যাইতেছে একবার এইদিকে যাইতে মনে হইতেছে, তাহলে এইটাই আমরা ধরে নেব কি পেন, হাইপার অ্যাসিডিটির কারণে এই ব্যথাটা হইতেছে। ব্যথাটা কোন জায়গায় দেখাবে? হ্যাঁ, আর হার্টের পেন, বুকের ব্যথা কোথায় দেখাবে? মাঝখানে, ঠিক আছে। আর ফুসফুসের পেন সারা বুকই ব্যথা থাকবে, সেন্ট্রাল জাস্ট মাঝখানে। সেন্টার পেন লোয়ার চেস্টের নিচে, আর হলো অ্যারাউন্ড দা চেস্ট, এই তিনটা পেন। এই তিনটা পেন যখন আমরা বুঝবো, তখন আমরা যে আনুষঙ্গিক যে লক্ষণগুলো দিছি এই লক্ষণগুলোর সাথে আমরা তখন মিলাতে শুরু করব, ঠিক আছে। তখন আমরা কি করব? মিলাতে শুরু করব। যদি এখানে বলে কেউ, তাহলে এটা কোনোদিনই হার্টের ব্যথা হবে না। যদি বলে যে এই জায়গায় ব্যথা করতেছে, এটা কি হার্টের ব্যথা সম্ভব? যদি বলে যে সারা বুক ব্যথা করতেছে, ঠিক আছে। যদি বলে সেন্ট্রালি পেন, তাহলে এটা আমাদেরকে হার্টের পেন। তার সাথে আমরা প্রেশার মাপে দেখবো তার সবকিছু ঠিক আছে কিনা, এটা আমরা দেখে এরপরে আমরা কি করব? চিকিৎসাতে যাব, ঠিক আছে। বুঝতে সমস্যা হলো? কোনটা এপিগ্যাস্ট্রিক রিজন, কোনটা? এই কথা লিখছি না, এপিগ্যাস্ট্রিক রিজন কোন জায়গা, কোন জায়গায় দেখা ধরে দাঁড়া, জাস্ট, ঠিক আছে, ঠিক আছে, এখানে গেছে এই জাস্ট বুকটা, এই জায়গাতে এপিগ্যাস্ট্রিক রিজন। এই রোগী আসলে চোখ বুঝে, এই জায়গাতে যদি ব্যথা হয় তাহলে চোখ বুঝে একটা গ্যাসের ইনজেকশন দিয়ে দিবেন, একটা ভিসেট ইনজেকশন দিয়ে দিবেন। যদি বেশি ব্যথা হয় আর একটা ইমিস্টেট বমি ভাব থাকলে ইমিস্টেট ইনজেকশন দিয়ে দেবেন, ইনশাল্লাহ ওই ব্যথা কমে যাবে। ইনশাল্লাহ ওই ব্যথা কি হয়ে যাবে? হয়ে যাবে, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ ওরাল দিলে হবে। যদি কম হয় বা ব্যথাটা কম থাকে, এখানে লিখছে ইমার্জেন্সি কন্ডিশন যদি থাকে, ব্যথাটা অনেক 2 দিন ধরে বা 1 দিন ধরে বা এখনই ব্যথা শুরু হয়েছে কিন্তু সহ্য করার মতো না, ঠিক আছে, তাহলে আমরা ইনজেকশন ব্যবহার করব। আর যদি বলে যে হালকা ব্যথা, কম ব্যথা, তাহলে আমরা ট্যাবলেট বা ক্যাপসুল ব্যবহার করব, ঠিক আছে। আর তো সমস্যা নাই। তাহলে প্রথমে আমরা ইনজেকশন দিলাম, ইনজেকশন ইসোটিক 14 1 ভায়াল আইভি স্টেট, ঠিক আছে। অথবা যদি কম হয় তাহলে কি করবেন? ক্যাপসুল ইসোরাল 20 mg ওইটারই। যদি কি হয় 10 দিন বা 15 দিন খাওয়াবে, দুটার মধ্যে একটা। যদি ইমার্জেন্সি হয়, বেশি হয়, তাহলে ইনজেকশন, আর যদি ঠিক আছে। স্যার একটা প্রশ্ন স্যার, আমি যদি কিষণ সাগর কাছে যদি আমি খাবার পরে খাই, তাহলে কতটুকু একটা হবে, আর খাওয়ার আগে থেকে কতটুকু হবে? এখন আসে ইনজেকশন। আর একটা প্রশ্ন স্যার, ট্যাবলেট এবং ক্যাপসুলের মধ্যে পার্থক্যটা কি? 50 mg 1 ampoule IV স্টেপ অথবা ট্যাবলেট, এটা লিখে নিন আপনারা, হ্যাঁ, অথবা ট্যাবলেট। তারপরে ইনজেকশন IV, এটা IM IV দুটাই দেওয়া যাবে, হ্যাঁ, জি, IM IV দুটাই দেওয়া যাবে, অথবা
আসেন আপনার প্রশ্নের উত্তর কি বুঝবেন? জানেন গ্যাস্ট্রিকের ওষুধ কেন আগে খাই আমরা? আমরা লিখতে পারছি না। ওয়ান এম্পুল আইএম or IV আইএম তো স্যার মাংস তো যায় আইএমটা তো মাংস তো মানে মাংস, IV মানে ইসুরাল অথবা ইনজেকশন বা স্যার এটা খারাপ বুঝি নাই স্যার ওই যে ওয়ান এম কোড তারপরে কি আইভি স্টেজ আগে মাঝখানে আইএম পাবলিক এটা কি ইনজেকশন এমনি স্যার ইমো ইনজেকশন হ্যাঁ উপরেটা হ্যাঁ ইনজেকশন নাম কি স্যার? ইমিস্টেড স্যার এরপর অতবারে কোনটা আমরা তো লিখতে পারছি না লেখো ট্যাবলেট লিখলেই হবে কোনটা লিখতাম বিশেষ ভাই এলজিন দিলাও এলজিন দিলইব এনজিন দিলেও হবে ঠিক আছে। এখন আসে গ্যাসের ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধের নিয়ে কথা। হ্যাঁ 8 4mg বাংলাতে লিখছি 8 চলবে চলবে হয়েছে গ্যাসের ওষুধ কেন আমরা আগে খাই? এটাই সবচেয়ে বেটার হবে। হ্যাঁ ভাই জানেন গ্যাসের ওষুধ দিছে বমি হবে প্রত্যেকটা ডাক্তারের লাগে কখন? আগে খাবার 8 ঘন্টা আগে এবার এটা কি বমি হলে দেব না? হ্যাঁ খাবার পরেও দেওয়া যায়। এখন আসছে খাবার পরেও দেওয়া যায়। সবাই বিশ্বাস করি আমরা, সমস্যা নেই। ডাক্তারের কাছে কিন্তু স্যার আমি ভাত খাই দিচ্ছি কি করবো খাই না, সমস্যা নেই। তাহলে স্যার এটা বেস্ট টাইম আমার কাছে এই প্রবলেম হ্যাঁ এখন আপনি তো এই পার্থক্যটাই বুঝতে পারছেন। আপনার পার্থক্য তো এটাই। আমি প্রশ্ন বুঝতে পারছি। তাহলে ও ডাক্তার বলে যে খাওয়ার পরেও খেলে সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে। যেটা অ্যাসিডিটির কারণে আমরা যে গ্যাসের ওষুধ খাই, গ্যাসের ওষুধ কয়েক ধরনের আছে, ঠিক আছে, কয়েক প্রকারের আছে। এক H2 ব্লকার, H2 ব্লকার। 2 PPI, 2 কি PPI প্রোটন পাম্প ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটর। 3 হলো অ্যান্টাসিড, ঠিক আছে। তাহলে যে প্রথম যে পার্টটা আমাদের H2 ব্লকার, এর মধ্যে আছে রেনিটিডিন, ফোমাটিডিন, যত টিডিন আছে, ঠিক আছে। তারপরে আমরা যেটা বেশি ব্যবহার করে থাকি সেটা হলো প্রোটন পাম্প ইনহিবিটর, PPI, ঠিক আছে। এই PPI গ্রুপগুলো আমরা সব সময় ব্যবহার করি, সেটা হলো খাবার 30 মিনিট বা 20 মিনিট পূর্বে, খাবার 20 মিনিট পূর্বে। এই ওষুধগুলো কাজ করে কিভাবে? এই ওষুধ যে কাজ করবে প্রোটন পাম্প ইনহিবিটর, প্রোটন পাম্প ইনহিবিটর আরো বিস্তারিত, অত দরকার না, সংক্ষেপে আসি। প্রোটন পাম্প ইনহিবিটর যে ড্রাগগুলো, এই ড্রাগগুলো অ্যাসিডের বেস ব্যালেন্স করে। অ্যাসিডের বেস, আমার শরীরে আমার অ্যাসিড দরকার, আমি এখন ভাত খাবো, আমার গ্যাস্ট্রিকটা হয় কোথা থেকে? আমরা যখন খাওয়া দাওয়া অনিয়মিত করি, ঠিক আছে। আমি খাই ঠিক আছে সকাল সন্ধ্যা 3 বেলা, কিন্তু যাই এখন খাই আসছি, আইসা পোলাও মাংস পাইছি, পোলাও মাংস খাওয়া ওটা ভুলে গেছি, এখন আমরা এটা না, ঠিক আছে। এছাড়াও অনেক সময় আছে দুপুরে আমি খাইতে পারলাম না, ঠিক আছে। এখন আমাদের যে সৃষ্টিকর্তা যিনি, আমরা যে বডিটা চালানো হইতেছে, এই যে চালনা করা যে বডি, এখানে যে অ্যাসিড আমাদের নিঃসরণ হয় স্টমাকে, খাবার যাওয়ার আগে স্টমাক প্রস্তুত থাকতে হয় যে খাবার আসবে এটাকে হজম করতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এই অ্যাসিডটা নিঃসরণ হতে থাকে। তো খাবার আসবে, অ্যাসিডটা আমরা যখন দুপুরে 2টায় খাবো তার আধা ঘন্টা আগে অ্যাসিডটা নিঃসরণ শুরু হয়ে যায়। তাই এই অ্যাসিড নিঃসরণ শুরু হয় যাতে খাবার আসলে সে কাজকর্ম কম শুরু করতে পারে, কার্যক্রম
শুরু করতে পারে। এই আমাদের অনিয়মের কারণে আমার 2টার সময় খাওয়ার কথা, আমি খাইলাম 3টার সময়, অথবা আমার যে পরিমিত খাওয়ার দরকার ছিল তার চেয়ে বেশি খেলাম। এই যে আমাদের কন্ডিশনের সাথে মিলে যায়, এই না মিলার কারণে তখন আমাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা হয়। কি খেলে, যেমন বেশি খাইছি, পোলাও মাংস বেশি খাইছি, ঝালস্টিক বেশি খাইছি, বা এরকম বাইরের কোনো খাবার খাইছি, এই ব্যালেন্সটা তখন আর কি করতে পারে না, ঠিক থাকে না। অ্যাসিডের ব্যালেন্সটা কি থাকে না, ঠিক থাকে না। এই ঠিক না থাকার কারণে তখন এই অ্যাসিড ব্যালেন্স, অ্যাসিড যতটুকু দরকার এই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমরা বলি আগেই ওষুধটা কি করবেন, খাইয়ে নেবেন। যার অ্যাসিডের কম পরিমিত হইতেছে সেই অ্যাসিডটা যাতে পরিসীমিত করে, মানে বেশি উৎপন্ন করে, আর যারটা বেশি হইতেছে তারটা যেন কি করে, কম প্রশমিত করে, মানে অ্যাসিডটা যেন কম আসে। অ্যাসিডটা কি আসে, কম আসে। এই অ্যাসিডের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য প্রথমে আমরা খাবার 30 মিনিট আগে গ্যাস্ট্রিকের ওষুধ খাই, ঠিক আছে। আর খাবার পরে খাইলে কি হয়, যখন অ্যাসিডটা হয়ে গেছে, মনে করেন তার হাইপার অ্যাসিডিটি হয়েছে, কি হয়েছে, হাইপার অ্যাসিডিটি, বুকটা জ্বালা পোড়া করতেছে, মানে কি অ্যাসিডের পরিমাণ তার বেশি হয়েছে, অ্যাসিডের পরিমাণ কি হয়েছে, বেশি নিঃসরণ হয়েছে, ঠিক আছে। এই অ্যাসিডের নিঃসরণ হওয়ার কারণে ওই সময়টুকুতে আমরা যদি এই গ্যাসের ওষুধ দিই, তাহলে অ্যাসিডের পরিমাণটা কমায় দিতে সহযোগিতা করে, বা ওই যতটুকু পরিমিত হয়েছে তা ধ্বংস করে আস্তে আস্তে। কিন্তু সবচেয়ে বেস্ট হইলো খাবার খাবার কি করা, আগে খাও। আর খাইলেও কাজ হবে, কিন্তু আস্তে কাজ হবে। যেখানে 100% বা 80% কাজ হওয়ার কথা ছিল, সেখানে খাবার আগে খাইলে কি 60 বা আপনার 50% কাজ হবে। এই জন্য সবসময় আমরা গ্যাসের ওষুধ খাবার 30 মিনিট আগে খাই। স্যার আমার সময় ডাক্তাররা লেখে স্যার যে রেবিপ্রাজলটা খাবার আগে খাবার পরে, ওটাও পিপিআই গ্রুপের। এখন যে কথাগুলো আসতেছে সেগুলো ট্যাবলেটগুলো মডিফিকেশন করে আমরা যাতে 2 পর্যায়ে কাজ করে, সেই পর্যায়ে ফার্মাকোলজি সেই পর্যায়ে নিয়ে আসছে, ঠিক আছে। এখন 2 বেলায় খেতে পারবে। কিন্তু যাদের অ্যাসিডিটির সমস্যা, যাদের আসলে অ্যাসিডিটির রোগী, হ্যাঁ, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদেরকে নিয়ম মাফিকই তাকে খাবার খেতে আগে খেতে হবে, ঠিক আছে। আর ট্যাবলেট ক্যাপসুলের পার্থক্য হলো, ট্যাবলেটে আগে কাজ করে না, ক্যাপসুল আগে কাজ করে, ক্যাপসুল আগে কাজ করে। তাদের যে আবরণটা আছে, এখন তো প্রত্যেকটা ক্যাপসুলে প্রায় ভেজিটেবল আবরণ, ভেজিটেবল। আগে ছিল প্লাস্টিকের, দেখছেন আগের ক্যাপসুলগুলো প্লাস্টিকের, খুলে প্লাস্টিক। আর এখনকার ওই আবরণই দেখবেন, এটা ভেজিটেবল, এটা ন্যাচারাল যে প্রোডাক্টগুলো। এই যে ওই খাওয়ার পরে ওই কাভার থেকে কাজ শুরু করে দেয়, ঠিক আছে, কাভার থেকে কাজ শুরু করে দেয়। এই জন্যে এর শোষণ তাড়াতাড়ি হয় এবং কাজ দ্রুত করে। দুইটা করে যে ডোজ দিই স্যার, একটা করে 2 বার, সকালে একটা বিকালে একটা, তাহলে স্যার আমি কি এটা বুঝে নিতে যে আমি যদি একটা সকালে খাই, এটার খাবারটা, এটার ম্যাচটা থাকে 12 ঘন্টা, হ্যাঁ 12 ঘন্টা আস্তে আস্তে মরে যায়। আর একটা যদি হয় স্যার, তাহলে বুঝা গেল এটা 24 ঘন্টা আছে। 24 একটা যদি আছে ডেক্সট্রোপ্রাজল, এটা ডেক্সট্রোপ্রাজল যেগুলো আছে, লেন্সোপ্রাজল, এগুলো একটা করে তাহলে 24 ঘন্টায় তারা কাজ করার ক্ষমতা রাখে। আর একটা প্রশ্ন এমজির ব্যাপারে, যেমন 40 এমজি, 20 এমজি, আরেকটা হলো 500 এমজি ওষুধ আছে না, 500 এমজি। ও আল্লাহ, আমার 500 এমজি অ্যান্টিবায়োটিক দিয়ে না, আমি খাবো না, আমার 200 এমজি যেগুলো আছে এগুলো দেন। এটার অর্থ বোঝেন? এটা তো ক্লাসিক। 200 এমজির অ্যান্টিবায়োটিক যেটা আছে এটা দেন, 400 এমজি খাবো বা 200 এমজি, 500 এমজি দেন না, ঠিক আছে। এটার যে এমজি গুলো হয়, এই ড্রাগের এমজি গুলো করা হয় মানুষের বডিতে দেওয়ার পরে, মানে ওই ওষুধটা অতটুকুই তার বডিতে রিসিভ। ঘুমের ওষুধ কত হয়? 0.5। ঘুমের কত হয়? 0.5, 1, এরপরে 10, 5, 10, এরপরে 20, 15, 25, এভাবে যায়, ঠিক আছে। ঘুমের ওষুধ কি দেখছেন 500 এমজি, 100 এমজি? ওই যে মেডিসিনটা, ওই যে ওষুধটা, ওই ওষুধটা মানুষের শরীরে অতটুকুতেই কাজ করছে, বুঝতে পারছে? যেমন 1 লিটার পানি যদি আপনি খান, কেউ 1 লিটার খেতে পারবে, এখন কেউ আধা লিটার খেতে পারবে, তাই না? তার শরীরে যতটুকু চাহিদা। তো প্রত্যেকটা ড্রাগ
প্রত্যেকটা ড্রাগ এভাবে এমজি করা হয়েছে তার শরীরের ওই 500 এমজি যে এরিথ্রোমাইসিন যে কাজ করবে, তারপরে 200 এমজি সেফিক্সিমে তার ইনফেকশন অনুযায়ী সেই কাজই করবে। মানে তার দরকার নাই 500 এমজি সেফিক্সিম, ওই জন্য এই সেফিক্সিম হয় কত 200 আর 400। সেফিক্সিম হয় কত 200 400, অর্থাৎ এতে 250 আর 500 করার দরকার হয়নি, মানে 50 আর নেয়নি বডি, 50 আর কি হয়নি নেয় না। এই জন্য কেউ যদি বলে যে 500 এমজি অ্যান্টিবায়োটিক খাইছি আর আমি 200 এমজি খাইছি, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। যতটুকু ওই ওষুধটা যতটুকু দরকার সেই এমজি অনুযায়ী ওষুধটা কি করা হয়েছে তৈরি করা হয়েছে। যেমন 50 এমজি, এই গ্যাসের ওষুধ 40 এমজি পর্যন্ত, ঠিক আছে, কিন্তু এখানে 50 এমজি একটাও গ্যাসের ওষুধ নাই আছে, হ্যাঁ অনেক সময় ফিক্সিবল লেগে 500 এমজি, 200 এমজি, 20 এমজি, 8 এমজি এরকমটা লেখা করে, কোনটা মানে ফিক্সিবল লেখা যায়, কে লাগে মানে ডাক্তার যে লেখে এমজি হিসাবে লেখে দেয়, পিছনে এমজি নিতেই হোক। যেটার যে পাওয়ার আছে যেটার পাওয়ার, ওষুধের পাওয়ার, এই যে যেমন এটাই 8 এমজি, এই ইমিস্টেট কত এমজি 8 এমজি। ইমিস্টেটের কাজ এই 8 এমজি মানুষের শরীরের সক্ষমতা আছে। এখন এই 8 এমজি হলো হাইস্ট পাওয়ার, ঠিক আছে। এখন যদি তার শরীরে একবার দিয়ে হয়ে যায়, যেমন বাচ্চাদের 8 এমজির দরকার, তখন নিচে চলে আসবে, বাচ্চাদের কি চলে আসবে নিচে চলে আসবে, ঠিক আছে। এই 8 এমজি পর্যন্তই একটা ডোজে একটা মানুষের কাজ হওয়ার কথা, একটা ডোজে একটা মানুষের কি কাজ হইতে হবে তার শরীরে। এখন যার হয় না সেটা হলো আলাদা, যেমন ইমিস্টেটেও কাজ হইতেছে না, সে এমন বমি শুরু করছে ইমিস্টেটেও কি হইতেছে না কাজ হইতেছে না, তখন চলে যাবো কিসে ইনজেকশনই দিচ্ছেন। ইমিস্টেটের পরে কি আছে প্যালোক্সিন, নাম শুনছেন না, প্যালোনোসেট্রন, অন্ডেসেট্রন, প্ল্যানোসেট্রন, গ্যালোসেট্রন। তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে যে এমজিগুলো ব্যবহার হয়েছে 500 এমজি 200 এমজি সব এটা 500 এমজি 200 এমজি বয়স ভিত্তিতে রোগের প্রাদুর্ভাব হিসাবে ব্যবহার করি আমরা, বয়স ভিত্তিতে আমরা ব্যবহার করি। যেমন একটা ছোট বাচ্চার গ্যাসের সমস্যা হয়েছে, তখন আমরা কোথায় দিই 10 এমজি, ওই প্রাদুল আছে 10 এমজি, তখন আমরা এটা দিয়ে আমাদের যারা 8 বছর 9 বছর বাচ্চা তাদের যদি গ্যাসের সমস্যা থাকে তখন আমরা এটাতে যাই, ঠিক আছে। স্যার মানে অনেকে বুঝতে মানে এটা ভেজাল আছে স্যার, যেমন আমরা ওষুধ ব্যবহার করি, কোনটা আছে আপনার সুমিফ্রাজল, ওমিফ্রাজল, ফ্রেন্ডোফ্রাজল, রেমিফ্রাজল, এগুলো এখন স্যার ইরেমিফ্রাজল ও সুমিফ্রাজল এগুলো কোন সময় কোনটা ব্যবহার করা যায়, কোনটা কোনটা এটা তো ফার্মাকোলজি, আছে স্যার। এটা ফার্মাকোলজিতে আমরা প্রত্যেকটা ড্রাগের ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন, আমরা প্রত্যেকটা ড্রাগের কন্ট্রা ইন্ডিকেশন ইন্ডিকেশন, ওমিপ্রাজলের কি ইন্ডিকেশন কি কন্ট্রা ইন্ডিকেশন আমি বলছি, আপনার কথা উত্তর। এটা হলো ফার্মাকোলজি, এটা কিসে যাবো ফার্মাকোলজি। ফার্মাকোলজিতে গিয়ে আমরা ওই যে ক্লাসিফিকেশন করব, ক্লাসিফিকেশন পড়ার পরে ওই গ্রুপে রেনিটিডিন, ফেমিটিডিন এগুলো আছে, তখন ওর আবার আলাদা আলাদা ইন্ডিকেশন আছে, ওর আবার কি আছে আলাদা আলাদা ইন্ডিকেশন আছে, কন্ট্রা ইন্ডিকেশন আছে, কি আছে কন্ট্রা ইন্ডিকেশন আছে, ঠিক আছে। তারপরে আছে সাইড ইফেক্ট, তারপর কি আছে সাইড ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট, ঠিক আছে। মানে একটা ওষুধ কার প্রতি এটা ভালো কাজ করবে সেটা হলো প্রথম নির্দেশ, প্রতিনির্দেশ যেটাকে বলে। এরপরে কোন কোন রোগীর ক্ষেত্রে দেওয়া যাবে না, কোন কোন রোগীর ক্ষেত্রে দেওয়া যাবে না, ঠিক আছে। এখন আমরা যদি 2 ক্লাস চলতো, যে একটা ফার্মাকোলজি একটা মেডিসিন, তাহলে সবচেয়ে বেটার হ্যাঁ একটা মেডিসিন। যেমন উনার প্রশ্নের উত্তর তখন আমি বলতাম এটা ফার্মাকোলজির কাজ, ফার্মাকোলজি স্যার প্রশ্ন করেন, ঠিক আছে, ঠিক আছে। এই হলো নিয়ম। এই জন্য 2টা ক্লাস একসাথে চলমান থাকলে যাতে 2টাই আমরা চলমান করতে পারি, কারণ মেডিসিন বিষয়ে মেডিসিন, ফার্মাকোলজির বিষয়ে ফার্মাকোলজি নাই, এক একটা ওষুধ নিয়ে আপনাকে একটা ক্লাস কম সময়ে আমরা। যেমন ওমিপ্রাজল, এখানে আমরা যখনই মাথার মধ্যে আসবে, গত ক্লাসে তো লিখা দিছি না, এর আগের ক্লাসে একবার লিখা দিছি না, ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া বা বমি, ডায়রিয়া বমি, তখন আমাদের গ্যাসের ওষুধ বমির ওষুধ দরকার হয় না, দরকার হয়। জানেন কোন গ্যাসের ওষুধ আর কোন বমির ওষুধ দেওয়া যায় না? ডায়রিয়া সত্যি। আর কে আজকে আপনার নতুন হ্যাঁ, থ্যাংক ইউ।
ও বলতে পারছে। আজকে লিখে নেবেন, মনে রাখবেন, লিখে নেবেন, মনে রাখবেন, এই ভুল যেন কেউ করবে না। আরেকটা প্রশ্ন করতে পারি। আইডিয়া হলো ওনার প্রশ্নটা কাছে স্যার আমরা আরেক স্যার আগে করেছিল, তখন আমরা প্রশ্ন করছিলাম, অবশ্য সবার জানা আছে যে স্যার লুজ মোশনে যদি আমরা অনুপ্রাণল দিই, আপনি বলতেছেন যে অনুপ্রাণল দেওয়া যায়, স্যার আমি বললাম স্যার আমি একটু কনফিউশন আছে, আমি লুজ মোশন তো হইতেছে, তার তো সব খালি হইতেছে, আবার আমি অনুপ্রাণল দিলে আরও তো খালি হইব বা ডম্পি দিলে, এই ধরনের একটা কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে। এটা পরে স্যার কিভাবে বুঝাইছে, আমি বললাম স্যার আমার তো মেমোরি যদি না একটা আচ্ছা, মানে এখন কেন এই প্রশ্নটা আছে, প্রশ্নটা কেন হইলো, কেন কি জন্য আমরা কি ক্ষতি করে এটা বলতেছেন, যে কি ক্ষতি করে না লুজ মোশন যখন তারপর পাতলা বানানো হয় স্যার, তো সেক্ষেত্রে কি আমি অনুপ্রাণল বা ডম্পিডন দিতে পারি কিনা? না, পারি না। পারি না, কিন্তু স্যারে বলে দিছে যে অনুপ্রাণল দেওয়া যাবে। তা আমি বললাম যে স্যার না, এখানে তো অনুপ্রাণল লুজ মোশন করে, যেহেতু গ্যাস মারে, এখানে লুজের মধ্যে আবার যদি লুজ পারি, আবার স্ট্রিং ফ্রাজার বলতেছে কিভাবে বলতে স্যার যে স্ট্রিং ফ্রাজার বা অনুপ্রাণল যে কোনো একটা দেওয়া যাবে, তখন এটা নিয়ে কনফিউশন আমরা মানে সবাই বুঝতে পারি। আমরা আমাদের যেটা হলো আমাদেরও পড়াশোনা এত দূরই, ওমিপ্রাজল আর ডোমপেরিডন দেওয়া যাবে না, এক কথায়। কেন দেওয়া যাবে না তার উত্তর জানেন? তার উত্তর আপনি জানেন? এখানে প্রশ্নটা স্যার বলেছি, যদি অনুপ্রাণল এবং ডম্পিডন স্যার প্লিজ, যদি অনুপ্রাণল এবং ডম্পিডন আমরা না দিই, স্ট্রিং ফ্রাজার দেওয়া যাবে? হ্যাঁ, এই ক্ষেত্রে বুঝাইছেন স্যার, স্ট্রিং ফ্রাজার দিলে কি উপকারটা হয়? আর অনুপ্রাণল শোনেন, অল্প কথা। ওমিপ্রাজলের মধ্যে ল্যাক্সেটিভ, ল্যাক্সেটিভ বুঝেন? ল্যাক্সেটিভ নাম শুনছেন? শুনছি স্যার, কি করে ল্যাক্সেটিভ মানে? কি? এটা মানে পায়খানাকে নরম করার উপাদান ওমিপ্রাজলের ভিতরে আছে। আছে, হ্যাঁ বুঝতে পারছেন? কত কথা বসে জানার দরকার নাই। পায়খানা নরম করার উপাদান শুধুমাত্র পিপিআই এর মধ্যে, ওমিপ্রাজলের মধ্যে আছে। এই জন্য আমরা ডায়রিয়াতে পিপিআই সব ড্রাগ ব্যবহার করব, কিন্তু ওমিপ্রাজল ছাড়া। বুঝতে পারছেন? এটা হলো মোদ্দা কথা। আর ডমপেরিডন হলো যে ওষুধটা, এগুলো বমি হলে, বমি হওয়া মানে কি নারী স্পাজম, স্যার নারীর পাঁচজন কি করে? বাড়ায় দেয়। নারীর পাঁচজনকে ঠিকঠাক বাড়াই দিচ্ছে, উচ্চ বাড়ায় দেয়। এখন আপনি আবার কি করছেন? নারীর পাঁচজন তো এমনি বাড়তি, আবার আমি দিয়ে দিলাম ডম্পিডন, তো কি করবে? নারী আরো বাড়বে, তাহলে কি হবে? আর জীবন ঠিক আছে? এই হলো মদ্দা কথা, মানে যতটুকু জানেন এই হলো মদ্দা কথা। আরো কথা আছে, এতটুকু মনে করে আপনাদের মনে রাখতে হবে যে অন্তত ডায়রিয়াতে আরো গ্যাসের ওষুধ সব আছে দিবেন, কিন্তু ওমিপ্রাজল আর ডমপেরিডন ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমরা মিস্টেক দিতে পারবো বমির জন্য, ঠিক আছে? আর গ্যাসের জন্য অন্য যে কোনো ওষুধ সবচেয়ে সবচেয়ে বেটার হয় রেভিপ্রাজল। ওটা রেভিপ্রাজল, হ্যাঁ, ওষুধের ডোজটা যদি দিতে চারবে তাহলে বয়স হলো না লিখি ডোজ হ্যাঁ। ওষুধের এগুলো মনে রাখার কোনো সিস্টেম আছে? হ্যাঁ এইটাও আমার প্রশ্ন আছে মনে রাখার মানে স্যার, এটা তো মনে করেন এই যে বয়স হলো তাহলে ডোজটা খাওয়াই ডোজটা কি হবে? আবার সকালে দুপুরে মানে কোন ওষুধ সকালে দুপুরে, কোন ওষুধ হ্যাঁ কয়বেলা? কয়বার দিতে পারি? জি স্যার হ্যাঁ এটাই ঠিক আছে। এই ওষুধগুলো, এই পার্টটাও ফার্মাকোলজি, ডোজেস, ডোজেস অফ ড্রাগ, ডোজেস অফ ড্রাগ, মানে এই ওষুধের ডোজ কতবার, এই ওষুধের ডোজ কতবার আছে। আবার অ্যাডাল্ট ডোজ আছে, আবার চাইল্ড ডোজ। অ্যাডাল্ট ডোজ, চাইল্ড ডোজ, দুই ধরনের ডোজ। বাচ্চাদের কতবার কতটুকু করে, আর বড়দের পূর্ণবয়স্কদের কতবার কতটুকু করে। এটা আপনাকে ফার্মাকোলজি করতে হবে। আমি আপনারই প্রশ্নের উত্তর দিতেছি, বুঝতে পারছেন? এটা ফার্মাকোলজি, ডোজেস অফ ড্রাগ। দেখেন প্রত্যেকটা ড্রাগের ফার্মাকোলজির বই আছে, প্রত্যেকটা ড্রাগের ডোজ আছে, ডোজ আছে। ফার্মাকোলজি আপনারা সাবজেক্ট দুই বেলা করতে, দুইটা সাবজেক্ট, দুইটা ক্লাস করতে আপনারা মিনা নেবে, ঠিক আছে? দুইটা, যদি সময় একটা প্রশ্ন একটা দেওয়া হয় না। আমি আগেই বলছি আপনাদের, ক্লাস ঘন্টা বা টাইম বাড়ায় বা অন্যদিন করে অন্তত ফার্মাকোলজিটা চলমান থাকলো বা মেডিসিন চলমান থাকলো একদিকে, তাহলে কি হলো? ফার্মাকোলজি আপনাদের জানা হলো। সাবজেক্টটা দুইটা ছাড়া এক বছরে শেষ হয় না, বছরের সিলেবাস শেষ হয়। আবার প্রশ্নের উত্তর দিতে গেছে 30 আজকে, ওটা কি আপনারও ছিল? হ্যাঁ
বলছি, গত সপ্তাহে আমরা বলছিলাম যে DMS এর পুরোটা একসাথে করবো। একসাথে করা হবে, 2 ঘন্টা হইবো স্যার। DMS না না ওনারা তো করতে চায় না মনে হয় বিকেল এলএমএফ চায় না নাকি? একটু হলো স্যার, সুন্দর হয়ে সুন্দর হলো স্যার, 3টা থেকে নিয়ে একবার 8টা পর্যন্ত DMS LMF একসাথে। এলএমএফ আর চায় না কেন? আপনাদের সমস্যা না আমাদের সমস্যা নেই, আমরা কি আজকে ভর্তি হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখব। নাকি রাত থেকে কেমন পড়ার অবস্থা কেমন? ঠিক আছে এরপরেই চলে যায় না হয়েছে ওষুধের নিয়মটা আছে। সাইন ডোজ তো আসেনি এখন সাইন ডোজ তো আসেনি তো সাইন ডোজ প্যারাসিটামল ডোজ ঠিক আছে তো আমার 1 ঘন্টা যাবে পারবে আজকে দিব দেখি কয়জনে পারে প্যারাসিটামলের ডোজ মনে রাখেন এখন আসেন মাস্ক ও স্কেলেটন দিয়ে যাবো মাস্কুলোস্কেলেটাল মাংসপেশি অস্থিজনিত ব্যথা ঠিক আছে 1 নাম্বার ব্যথা এক জায়গায় স্থায়ী থাকবে ব্যথা এক জায়গায় স্থায়ী থাকবে যে জায়গাতে ব্যথা ওই জায়গাতে থাকবে অন্য জায়গায় ব্যথা করবে দুই নাম্বার আঘাতের ইতিহাস থাকবে আঘাতের ইতিহাস থাকবে ঠিক আছে ব্যথা এক জায়গায় স্থায়ী থাকবে এবং এই ব্যথাটা কি থাকবে আঘাতের ইতিহাস থাকবে বহুদিন আগে পড়ে গেছিল অথবা তার পোশাক মানে যে কোনো পজিশন অন্য পজিশন যেটাকে বলি আমরা যেমন কেউ হেলে কাজ করছে ঠিক আছে কেউ ওই ব্যায়াম করতে যে বুকটার মধ্যে নতুন ব্যায়াম করছে মাসের স্টার্ট করে এরকম কোনো কোম্পানিগুলো থাকবে যে ব্যথাটা এক জায়গায় থাকবে যে ব্যথাটা কি থাকবে এক জায়গায় 3 নাম্বার ব্যথা তীব্রতা কম থাকে ব্যথা তীব্রতা কম থাকে ঠিক আছে কি বোঝায় ঠিক আছে সমস্যা যা জানতে চাবে জানবেন আমার উত্তর দিয়া কি ভুলেছে হ্যাঁ আপনার সাথে মিলছে উত্তর যদি মিল না থাকে আপনারা যদি বলেন যে স্যার এটা জানে আসি তাহলে আমি আবার দেখবো সমস্যা আমরা এই ছাত্র জীবন থেকেই জানি অমিপ্রাজল আর টম্পারেটর আমাদের স্যারাই বলেছে ওই তখনই আমাদের মুখস্থ দেওয়া যাবে না ঠিক আছে কেন দেওয়া যাবে না এতটুকু মনে আছে আরো আছে বইয়ে করতে গেলে স্টাডি করলে আরো আছে ডায়রিয়া রুগীকে দেবেন ডায়রিয়া ছাড়া অন্যান্য তীব্রতা কম থাকবে। মানে যেমন অস্থির ব্যথাতে অস্থির করবে এরকম হবে না যেমন সেই ঘুম থেকে উঠছে উঠে বলবে যে এই পাশটা কেমন জানি সারাদিন ধরে আজকে ব্যথা লাগতেছে অস্থির না মানে এমনই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এরকম না সে দেখবে যে ব্যথা এক পাশে এক জায়গায় এই জায়গাতে সকাল থেকে কেমন জানি ব্যথাটা কেমন লাগতেছে হয়তো সে উপরে শুয়েছিল কি বুকের যে কোনো পোস্টার বলে যেটাকে আমরা অবস্থানটা আলাদা হইলো যেমন আমরা যদি একদিন কাজ করি তখন ঘাটটা কি হতে পারে ব্যথা হতে পারে না তেমনি তীব্রতা যেমন গ্যাসের তীব্রতা অস্থির করে ফেলবে হার্টের তীব্রতা আরো অস্থির করে ফেলবে ঠিক আছে
হার্টের তীব্রতা সবচেয়ে বেশি অস্থির, তারপরে ফুসফুসের তীব্রতা, তারপরে গ্যাসের তীব্রতা। ঠিক আছে? হ্যাঁ, মাস্কুলোস্কেলেটাল কি বললেন? হাড়টি বা মাংসের ক্রাফট করার কারণে, হাড় আছে না বুকের মধ্যে, হাড়টি মাসেল আছে, মাংস আছে না, এই মাংসগুলো ক্রাফট করার কারণে এই সমস্যা যদি হয়। কি করে সমস্যা হয়? যদি এখানে আঘাত খায়, কোনো কিছু আঘাত খাইছে, তাহলে এখান থেকে হয়। এখন এই আঘাত অনেকদিন আগেও খাইতে পারে, তারপরে এই ব্যথাটা অল্প অল্প ভালো হয়, আবার ওষুধ খায়, আবার ভালো হয়, আবার কম হয়। ঠিক আছে? অর্থাৎ একটা হাড়টি ফাইটে যা বসে আছে, ঠিক আছে, সে জানে না। তো ব্যথাটা কি থাকে? বাড়তেই থাকে, ওষুধ খালি একটু কমে কিন্তু বাড়তে থাকে। বা তার অনেক আগে ব্যথা হয়েছিল, ব্যথা আঘাত পাইছিল, হাড়টি টিয়া খাইয়া ভালো হয়ে গেছিল, কিন্তু এখন আবার যদি নিয়ে কাজ করি বা কোনো ভারী জিনিস উঠায়, সেখান থেকে ব্যথাটা কি হতে পারে? বাড়তে পারে। এরকম আঘাতের ইতিহাস থাকতে পারে। তাহলে এটা আর ফুসফুসের সমস্যা না, এটা গ্যাসের সমস্যার কারণেও না, এটা লাঞ্চের সমস্যার কারণেও না, এটা সমস্যা হলো কিসে? আঘাতে। যেহেতু মাংস আর হাড় দেওয়া বুক তৈরি, এর জন্যে এই ব্যথাটা। হ্যাঁ, বেশি সমস্যা হইতে পারে। ঠিক আছে? তাহলে এরকম ব্যথা মায়োলাস। হ্যাঁ, ট্রিটমেন্ট দেখিনি, ঠিক আছে, সমস্যা নেই। এটা না লিখলাম। হ্যাঁ, লক্ষণ তো লিখে লক্ষণ লিখে মায়োলাসের গ্রুপটার নাম বলে কারণ লাগতো না স্যার। আর ব্যাকলোভেন দিতে পারো, ট্যাবলেট। কারণ তো মুখে হলে না তাই ব্যাকলো পেন, ব্যাকলোভেন, ব্যথার জন্য তো স্যার, হ্যাঁ, ব্যথার জন্য যে কোনো একটা ব্যথার স্যার আপনি বলছেন ব্যাকলু, আমরা তো সচরাচর জানিছেন ব্যাকলুটা অ্যাকচুয়ালি দাঁতের ব্যথা হইলে দেয় না, সরি না না মাসুল পেন। এখন স্যার যেহেতু এটা পেন কিলার, আমি যদি কেটোলাকটা দেই বা অ্যাসিক্লোমান সাথেও আপনি কিটোলাক এটার সাথে স্যার তাহলে ডবল করে জানা স্যার, এটা মাসেলের কাজ করলো আর ওটা হার্টের কাজ করলো, আমরা নার্ভ থেকে বন্ধ করে আর স্যার ডবল দিয়ে কেন স্যার অ্যাসিক্লোমান আমি যদি স্যার ডাইক্লোমাক যদি আমরা দেই দিতে পারবেন। আর স্যার এনএসআইডি গ্রুপের একটা দিলেন, আর যদি এটাও এনএসআইডি গ্রুপ, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তার সাথে সাথে আপনি যদি মনে করেন যে এন্টি ইনফ্লামেটরিটা, NSAIDS, বুঝছেন? যেগুলো ব্যথার ওষুধ দুই ধরনের, ফুল মানে এটা এন্টি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি স্টেরয়েডাল, স্টেরয়েড, নন স্টেরয়েড, ওই যে স্টেরয়েডের কথা মনে আছে? নন স্টেরয়েড এন্টি ইনফ্লামেটরি, ইনফ্লামেটরি ড্রাগস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এখন ওইখানে প্যারাসিটামল থেকে শুরু করে এদের সাথে স্টেরয়েড যোগ করা হয় না, বাকি তারা ইনফ্লামেশনে কি করে? কাজ করে। ইনফ্লামেশন মানে আঘাত খাইছে, আপনি একটা আঘাত পাইছেন, ঠিক আছে, অনেকদিন আগে, সেই জায়গাতে আপনি ব্যাকলো, আপনার ডাইক্লোফেন, ডাইক্লোফেন আমরা কম ব্যবহার করি কারণ এগুলো সাইড এফেক্ট বেশি, স্যার ডাইক্লোফেনটা কিন্তু গ্রামে ব্যবহার করে বেশি স্যার বেশি, কিন্তু ডাইক্লোফেনের সাইড এফেক্ট বেশি, ডাইক্লোফেনের সাইড এফেক্ট বেশি থাকে। ঠিক আছে, আমি বলি হ্যাঁ ব্যাকেটের মধ্যে কথা ডাইক্লোফেন না, ওই ডাইক্লোফেনে মানে হতে আসবে 500 কি হ্যাঁ হ্যাঁ, ডাইক্লোফেনে প্লাস্টার প্রতিক্রিয়া বেশি। যেমন আমি যদি খাই ডাইক্লোফেন, তাহলে আমার আর এই দুই দিন এই ঘাড় থেকে শুরু করে ব্যথা এমন ভাবে ধরা থাকে। ডাইক্লোফেনের সাইড দেওয়া যাবে, এনএসআইডি গ্রুপে দেওয়া যাবে, ডাইক্লোফেন থেকে শুরু করে এসিক্লোফেনাক,
তারপরে নেপ্রোক্সেন, যে কোনো একটা অ্যান্টিইনফ্ল্যামেটরি ড্রাগ আপনারা ব্যবহার করেন। নেপ্রোক্সেন। ঠিক আছে, এখানে আপনারা ডবলও ব্যবহার করতে পারেন, তার সাথে রোলাকও দিতে পারেন, কোনো সমস্যা। ঠিক আছে, এরপর একটা ক্যাপসুল 3 দিন ব্যথা থাকলে, ঠিক আছে। এরপরে গ্যাসের একটা ওষুধ দেবেন, জি ইসোরাল। জি স্যার। 3 দিন, আর গ্যাসের ওষুধ দিবেন 5 দিন। এটা মনে রাখেন, যদি ব্যথার ট্যাবলেট দেন 3 দিন, গ্যাসের ওষুধ দিবেন 5 দিন। ঠিক আছে, 2 দিন বেক্সে এক্সেস খাবে গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ কেন দিই আমরা ব্যথার ট্যাবলেটের সাথে? কারণ স্যার পেইনকিলার খাইলে কিন্তু গ্যাস বাড়ে স্যার। ওষুধ খাইলে বলি গ্যাসটা গ্যাসটা বাড়ে। খাইলে হাইপার অ্যাসিডিটি হয়, হাইপার অ্যাসিডিটি হয়। রোলার খেলে আচ্ছা স্যার, অ্যাসিড গ্যাসটা ক্যালসিয়ামের সাথে তো গ্যাসের ওষুধ দেওয়া দেয়। দেওয়া দেয়। ক্যালসিয়াম খাইলে কি হাইপার অ্যাসিডিটি বাড়ায় দেয়? হাইপার অ্যাসিডিটি বাড়ায়, কনস্টিটিউশনটা বাড়ায় বেশি, পায়খানাটাকে শক্ত করে, যাদের বেশি শক্ত হয় সেখান থেকে তাদের হাইপার অ্যাসিডিটি। পায়খানা না হলে কি হবে? গ্যাস জমে যাবে। ঠিক আছে, রোলাক দিলে স্যার রোলার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা পাঁচশো দেখুন আছে আছে। সব ড্রাগের এনএসআইডি গ্রুপের ড্রাগ যত দূর সত্তর আমরা খাবো না। আমি স্যার আমার মাথা ব্যথা আছে স্যার, মাইগ্রেনের সমস্যা আছে। তো আমার একজন স্যার একদিন স্যার না, একদিন স্যার আমার একদিন আমার বলতে যে আমি বললাম স্যার আমি একটা দুসরা খাই, সরি দুসরা না, কি জানে বলে স্টুডেন্টরা বাড়িছে আপনি টাফনি কই তুই টাফনি এভাবে আমার কত টাফনি খাইবে না আমার স্যার, আমার মাথা ব্যথা প্রচুর করতেছে, বল না তুই টাফনি খাইবে না, তুই এক কাজ কর কেটে ওলা খাই না। তখন আমি কনফিউশন হয়েছি, আমি আরে এটা নতুন ডোজ আমি শুনতেছি, আমার কেটে ওলা বলে কেন? তুই খাস না, খাইয়ে দেখোস না, না হয়তো একটা ইঞ্জেকশন খাবি, কেটে ওলা ইঞ্জেকশন খাবি। আমি পরে আমরা ক্লাসটা বল, ক্লাসটা শেষ হতে প্রশ্ন করবেন না, এটাও সমস্যা না ভাই, টেনশন না, আপনার মাথা ব্যথা করলে যদি আপনার মনে হলো আপনি কিন্তু পাঁচশো কাশি খান, আমরা কমে, কিন্তু এর সাথে আমার স্যার কেটুলা বললো না, আসলে কেটুলা খাই, এটা একটা প্রশ্ন কিন্তু। আর ওষুধ, কিছু ওষুধ আছে সিএনএস, সেন্ট্রাল অ্যাক্টিভ, সেন্ট্রাল নার্ভ, সিএনএ অ্যাক্টিভ, অর্থাৎ এই ড্রাগগুলো গিয়ে সেন্ট্রাল নার্ভে কাজ করে। ঠিক আছে, এই জন্য আমরা এই কিটোরোলাক পেটে ব্যথা রিসেট দিই, এই না রিসেট ভাইলিন যদি না হয় শেষ পর্যন্ত আছে আমরা কিটোরোলাক এনেছি, সেন্ট্রাল সেন্ট্রাল নার্ভ অ্যাক্টিভ। এটা আপনারা ফার্মাকোলজিতে পড়বেন, যদি আর কেউ পড়ায় বা ভালো কেউ আসে বা আমি কেউ পড়াই। আচ্ছা স্যারের ট্রিটমেন্ট ঠিক আছে কি? হ্যাঁ আছে, বলি ওই ওষুধগুলো যায় ওই টাফনিলের আগে কাজ করবে, ডাইক্লোফেনাক খেলে টাফনিলের আগে কাজ করবে, মানে টাইফিলেতে মানে দ্রুত কাজ করবে, যেটা বুঝাইছে। ঠিক আছে, এই ড্রাগগুলো সরাসরি চলে যাবে ব্রেন, বুঝতে পারছি, সরাসরি ব্রেনে চলে যাবে, ব্রেনে যায় ওরা বোঝাবে যে তোমার আর কোনো ব্যথা নাই। যেখানে ব্যথা নার্ভটা চলতেছে এই জায়গাতে ওরা কি বন্ধ করে দিবে, বন্ধ করে দিলে তখন এই জন্য আমরা পেটে ব্যথাতে বা অন্য যে কোনো ব্যথাতে, যে কোনো ইনফ্লামেটরি পেন, স্পাজমোটিক পেন, এগুলোতে আমরা এনএসআইডি ব্যবহার করি না। এখানে অ্যাপেন্ডিক্স হয়েছে, আমি রোলাক দিয়ে বসে আছি, হে রে আরাম, সে তো সুস্থ হয়ে গেছে, কিন্তু তার কার্যক্রম কি চলতেই আছে, তার কার্যক্রম কি চলতেই আছে, তাই না? চলতে থাকে না, ওইখানে নার্ভে সেন্ট্রাল অ্যাক্টিভ কিছু নার্ভ আছে, এগুলো আছে, ওইখানে সরাসরি কাজ করে, তখন বলে দ্রুত ভালো হয়। আমরা ডাইক্লোফেন ব্যবহার করি, মাথা ব্যথা হলে, প্রচুর মাথা ব্যথা খাওয়া ডাইক্লোফেন দিই। হ্যাঁ, প্যারাসিটামল যেহেতু কাজ করবে, তাহলে প্যারাসিটামলের গ্রুপেরই ওষুধ সবটাই কাজ করবে মাথায়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ শেষ করে শেষ। এখন আমরা আসবো হেডেক, শেষ নেই, আরো 10 মিনিট আছে। কারণগুলো অন্তত লিখে দেবো। মাথা ব্যথা, ঠিক আছে। এবার আসেন আসল ব্যথা, সেটা হলো মাথা ব্যথা। কি ব্যথা? মাথা ব্যথা। মাথা ব্যথা, ঠিক আছে। এখন মূল ব্যথার সাথে আপনি কেন যোগ করতে পারছেন? একটা কানে ব্যথা, একটা দাঁতে ব্যথা স্যার। বল, কানে ব্যথার রোগ আছে তো কান পাকা, তখন আমরা পড়বো কানের রোগ সমূহ। তারপরে দাঁতে ব্যথা, দাঁতের রোগ সমূহ।
অঙ্গগুলো তো আমি ঢুকিনি, অঙ্গগুলো ঢুকছি। আপনি আরেকটা যোগ করতে পারেন যে গোড়ালি ব্যথা, প্ল্যান্টার ফ্ল্যাসাইটিস, এটা যোগ করতে পারেন। এটা আমি আজকেও চিন্তা ভাবনা করছি, এটা যোগ করে দেবো। প্ল্যান্টার ফ্ল্যাসাইটিস, গোড়ালি ব্যথা। মানুষের কিছু কিছু মানুষের কি ব্যথা হয়, গোড়ালি ব্যথা হয় না, স্যান্ডেল সহ করতে পারে, এটা যোগ করতে পারেন। আর যেগুলো অঙ্গ আয়ে চোখ ব্যথা, যেটা চোখের রোগ সমূহের মধ্যে আমরা জানেন, ঠিক আছে। আসেন হেডেক, হেডেক হলো মাথা ব্যথা, ঠিক আছে। তোমার এই হেডেককে আমরা যে কোনো বিষয় নিয়ে মানুষ যখন উত্তেজিত থাকে তখন মানুষ এমনি মুখের ভাষায় বলে তোমার এত মাথা ব্যথা কিসে, মানে সে করতেছে তোমার এত মাথা ব্যথা, ঠিক আছে। তাহলে এই মাথা ব্যথা বাঙালি বেশি অংশ, তুর্কি, তোর মাথা ব্যথা। আচ্ছা, এই মাথা ব্যথাকে আমরা প্রথম আমরা জানবো, মাথা ব্যথা মানে তো মাথা বুঝি, এই ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল যে ক্রেনিয়াল নার্ভ যেটা আছে এই হার্টের মধ্যে ব্রেন আছে, এই ব্রেনের মধ্যে যদি ইয়া করা আছে, এই মাথা এখানে যদি কোনো ব্যথা হয়, এই ব্যথাকে আমরা তখন বলি যে এটা মাথা ব্যথা, ঠিক আছে। মাথা ব্যথাকে আমরা কারণ প্রথমে আমরা জানবো কি কারণে মাথা ব্যথা হয়, কি কারণে মাথা ব্যথা করে। এই কারণগুলোর মধ্যে দুইটা পার্ট, একটা হলো মেজর আর একটা হলো মাইনর, বা একটা হলো মাইনর আর একটা হলো কি মেজর। মাইনর মানে হলো কম ইম্পর্টেন্ট, কম গুরুত্বপূর্ণ, মানে কম কিছু। আর মেজর মানে কি প্রধান সমস্যা বা গুরুত্বপূর্ণ কিছু সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে। এই জন্য আমরা যখন মাথা ব্যথার ট্রিটমেন্টে যাব তখন আমাদেরকে এই কারণগুলোর উপর ভিত্তি করে ট্রিটমেন্টটা নিতে হবে, ঠিক আছে, করতে হবে। তাহলে সাধারণ কি কি কারণে সাধারণভাবে মাথা ব্যথা করে? সাধারণ কারণ মাইনর কজ, ঠিক আছে, মাইনর কজ বা সাধারণ কি কি থাকে? 1 নম্বর কমন কোল্ড, সর্দি কাশি, সর্দি কাশি। সর্দি কাশি হলে মাথা ব্যথা হয় নাকি? হয়। 2 নাম্বার টেনশন, ঠিক আছে। 3 নাম্বার আর কি? মাইগ্রেন, মেজর কজ। স্যার পড়তে গেলে তো মাথা ব্যথা হয়, ঘুমো ধরি না, কিসে বললে পড়লে মাথা ব্যথা ধরি না। আশা কিছু না, আশা নিতে কেউ বললে আছে, এমন আছে পড়ার দলে মাথা ব্যথা করে, এই যে আছে, এই যে পড়ার জন্য মাথা ব্যথা, বেশ ভিজুয়াল ডিস্টারবেন্স, দৃষ্টির তারতম্য, আর ভিজুয়াল ডিস্টারবেন্স, ভিজুয়াল ডিস্টারবেন্স বা ভিশনলেস বা ভিশন ডিস্টারবেন্স, চোখের দৃষ্টির তারতম্য, চোখের দৃষ্টির তারতম্য। 4 নাম্বার সাইনোসাইটিস, সাইনোসাইটিস নাম শুনছেন? জি। সাইনোসাইটিস আর কি কি কারণ? সাধারণ কারণ দৃষ্টি তার তথ্য না, এটা দৃষ্টি তারতম্য, দৃষ্টি দেখতে, চোখে দেখতে তারতম্য হলে একটা আরেকজনের সাথে, হ্যাঁ, সাইনোসাইটিস, সাইনোসাইটিস, সাইনোসাইটিস নাম শুনছে? এটার বাংলা হলো সাইনোসাইটিস, এটাই বাংলা সাইটিস। কেউ জানেন সাইনোসাইটিস সম্পর্কে? মানে নাকের সমস্যা, নাকের সমস্যা, নাকের সমস্যা সাইনোসাইটিস, নাকে মাংস বাড়ে, নাকের তো রোগ না, নাকের রোগ, নাকের রোগ হলো নাইজাল পলিপ, মাংস বাড়লে ওটাকে বলা হয় নেজাল পলিপ, নেজাল পলিপ। লাল হয়ে যায়, লালচে হয়ে যায়। দৃষ্টির তারতম্য মানে আমার চোখে দেখতে, আমি জানি না আমার চোখ দেখতে চোখের পাওয়ার কমে গেছে, ঠিক আছে, চোখের পাওয়ার কি হয়েছে, মাইনাস হয়েছে অথবা প্লাস হয়েছে, মাইনাস হয়েছে অথবা কি হয়েছে, প্লাস হয়েছে। আমি পড়ার কাছে দেখতে লাগে, দেখলে ভালো দেখি, আবার কতকে দূরে ভালো দেখতে পায়, মানে এরা কাছে এসে দেখতে পায় না, অনেকে দূরে দেখেন না, অনেক টিচার আছে, ওটার কারণে স্যার মাথা ব্যথা হয়। হ্যাঁ, সেটার কারণে কি দৃষ্টির তারতম্য হইতেছে না, এই দৃষ্টির তারতম্যের কারণে মাথা ব্যথা হয়। তখন একটা সানগ্লাস ব্যবহার করলে কি হয়ে যায়,
ভালো হয়ে যায়। কি বললেন? সাইনাসাইটিস। সাইনাসাইটিসটা অনেক সময় সবসময় নাকে সর্দি থাকে আর তার নাকটা লালচে হয়ে যায়। সর্দি বেরই হয় না, আমি বলি। তাহলে আপনি বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই যতটুকু জানেন সাইনাস, আজকে থেকে জানালেন সাইনাস কি। এটা কি বলছেন দেখছেন? এটা মানে কি আমি বলছেন কি লিখছি? আইএস মানে কি? আজকে আমার ক্লাস শেষ। থ্যাংক ইউ। ITIS যদি কোনো অর্গানের সাথে থাকে তাহলে আমরা বুঝে ফেলবো ওই জায়গাতে ইনফ্লামেশন। ঠিক আছে, এখন আমরা ওই যে অ্যাপেন্ডিক্স কি করছি না, অ্যাপেন্ডিক্স কি, এখানে আমাকে আগে জানা লাগবে সাইনাস কি। হোয়াট ইজ দ্য সাইনাস? সাইনাস কি বুঝতে পারছেন? এই সাইনাস গুলো হলো আমাদের যে ফেসিয়াল বোন আছে, ফেসিয়াল এই যে নাকের আশপাশে, এই বোনগুলোর মধ্যে গর্ত আছে, ছোট 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 গর্ত আছে। বড় গর্ত হলে যে মেক্সিলা, বড় গর্তের নাম কি? না গো, এই যে উঁচু যে জায়গাটা না, যেটা মুখের সৌন্দর্য বহন করে, ঠিক আছে, এদের মোটা যে মোটা হাতটা, ওটাকে বলা হয় মেক্সিলা বোন। ওই মেক্সিলা বোন গর্ত কি আছে? গর্ত আছে ছোট ছোট, এই যে আশপাশে ফেসিয়াল বলে ছোট ছোট গর্ত আছে। এই গর্তকে বলা হয় সাইনাস। এই গর্তগুলোকে বলা হয় সাইনাস। এই সাইনাসের ভিতরে যখন সর্দি লাগে তখন এই যে শ্লেষা কই থাকে? মুখের মধ্যে থাকে, মাথার মধ্যে থাকে, পেটের মধ্যে থাকে, ঝরঝর করে পড়ে যখন কোথায় থাকে? ওই সাইনাসের ভিতরে থাকে। কোথায় থাকে? সাইনাসের কষ্ট করলে এক সাইনাস থেকে বাড়লো, যতটুকু বাড়া আবার এসে জমা হবে, মানে যখন সিস্টেমে রিলিজ হইতেছে তখন বডি থেকে এই সাইনাসের মধ্যে, তখন আর আল্লাহ ওই জন্য ওই জায়গাগুলো তো কি দিয়ে রাখছে? গর্ত দিয়ে রাখছে, গর্ত দিয়ে রাখছে। ঠিক আছে, চোখ দেওয়া পানি পড়ে, দেখছেন না? চোখ দিয়ে পানি পড়ে সর্দি হলে। তাহলে এই যে ফেসিয়াল যে বোনগুলো আছে, এই ফেসিয়াল বোন হলো 14টি। ফেসিয়াল বোন কয়টি? 14টি ফেসিয়াল বোন আছে। ঠিক আছে, এই ফেসিয়াল বোনের মধ্যে গর্ত আছে, ছোট 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 গর্ত। এই গর্তকে বলা হয় সাইনাস। কি বলা হয়? সাইনাস। ইনফ্লামেশন অফ দ্য সাইনাস ইজ কল্ড সাইনোসাইটিস। দেখবেন যারা সাইনোসাইটিসের রোগী, এরা সর্দি লাগার সাথে সাথে সর্দি যেমন গোটা হয়ে গেছে, সর্দি বার হইতেছে না, মাথা মুখ চোখ সব কিছু ভার হয়ে আছে, মানে এভাবে যে তাকাবে তার কোনো উপায় তার কোনো উপায় থাকে না। তাহলে আমি যদি রোগ চিনি এটা এই রোগ, তাহলে তার সাথে সাথে আমার লক্ষণগুলো এমনি ফ্রি হ্যান্ড লিখতে পারবো যে কি কি লক্ষণ থাকে। তখন এই সাইনাসের মধ্যে যখন সর্দিগুলো জমা থাকে এমনিতেই তখন মাথা ব্যথাটা, প্রচন্ড মাথা ব্যথা করে, কপাল সহ মনে হয় যে নিচের দিকে তাকায় থাকে। ঠিক আছে, এরকম পরিস্থিতি হয়ে যায়। সর্দি অনেক সময় বেরো হতে চায় না। বের হলে ভালো, যেমন আমার 7 দিনের মধ্যে একবার লাগবে, যত ইচ্ছা বের হবে। আমি জীবনে অ্যান্টিহিস্টামিন খাবো, আমি অ্যান্টিহিস্টামিন খাই। অ্যান্টিহিস্টামিন খাইলে কি সর্দিগুলো আটকে থাকে, গেলেই তখন সমস্যা। তখন আপনি নেক্সট, আমার কথা বেশি আছে কিন্তু বিরক্ত। অনেকের দেহ অতিরিক্ত ভর্তি থাকে, হাসতে 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 তখন অ্যান্টিহিস্টামিন দেওয়া লাগবে, আর তো উপায় নেই। ঠিক আছে, আমার কথা বলছি, দেখি কোনো ভাইরাস থেকে এরকম। হ্যাঁ, ভাইরাস, অ্যালার্জিক রিঅ্যাকশন থেকে বা ভাইরাসের কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন। যেমন ধুলাবালি, আমি এখন ধুলাবালি এখানে ঝাড়ু দিবে আমার সত্যি শুরু হবে, এটা স্বাভাবিক। ঝাড়ুটা দেখলে আমার সত্যি শুরু হবে। ঠিক আছে, তাহলে এখানে যে কথাগুলো আছে এগুলো সব তার আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে। আছে না নাই? আছে। কমন কোল্ড, সর্দি কাশি ট্রিটমেন্ট আমাদের কি আলাদা? সর্দি কাশি ট্রিটমেন্ট আলাদা না? টেনশনের ট্রিটমেন্ট আলাদা। তবে আমরা টেনশন হেডেকটা পড়বো এখানে ভিজুয়াল ডিস্টারবেন্স, এ তো ডাক্তারই আলাদা। কি আলাদা? ডাক্তারই আলাদা। ঠিক আছে, এখন আমার এখানে সাধারণ সমস্যাগুলো, আর যাদের সাইনোসাইটিসের ট্রিটমেন্ট তো আলাদা। সাইনাসের ট্রিটমেন্ট কি? অ্যান্টিবায়োটিক দিতে হবে। তারপরে যখন ডাক্তাররা দেখছে যে সব সময় সর্দি লাগা থাকে, তার মাথা ব্যথা সব সময় থাকে, তার সাথে সর্দি থাকে, তার সাথে কি থাকে? সর্দি থাকে, তখনই মুখটার একটা কি করা, কি করা? এক্সরে করা। কি ব্যাপার, আপনার ভিতরে যে কেউ না, বাইরে থেকে
এক্সরে করায় না, মাথা ব্যথা হলে এক্সরেও করায়, সিটি স্ক্যানও করায় না? প্রথমে এক্সরে করায়, তারপরে যায় সিটি স্ক্যান, তারপরে দেখতে। স্যার সাইনোসাইটিস হলে তো আমরা দেখবো নাক কান গলা ডাক্তার আছে। হ্যাঁ, নাক কান গলা ডাক্তার বা মেডিসিন ডাক্তারও দেখে, মেডিসিনও দেখতে পারে, মেডিসিনও আমার তো দৃষ্টি যদি কম দেখি স্যার তাহলে তো আমরা যাবো চক্ষু ডাক্তার। হ্যাঁ, তখন মনে করেন পাইতেছে না, মেডিসিন ওষুধ দিছে, ব্যথার ওষুধ দিছে, ঘুমের ওষুধ দিছে, সব ওষুধ দেওয়া হয়ে গেছে মাথা ব্যথা, কিন্তু কোনোতেই মাথা ব্যথা কমতেছে না। আপনি ব্যথা দিব, আমরা যে ট্রিটমেন্টটা দিব সেটা নর্মাল মেডিসিনের ট্রিটমেন্ট, যে প্যারাসিটামল। আসেন এখন মাথা আরেকটা মেজর কজ জানার পরে আমরা ট্রিটমেন্টে যাব। এখানে কয়েকটা ট্রিটমেন্ট দিব, টেনশন, হেডেক, তারপরে আসবো আমরা একটু দারুণ পার্থক্য আছে, এরপরে দেব। আমরা টোটালি তো মাথা ব্যথার ট্রিটমেন্ট দিব না, কিন্তু এই কারণগুলো জানার অর্থ কি, যখন আমার এই নরমাল যে মাথা ব্যথার ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে কাজ হইতেছে না, তখন আপনার মাথার মধ্যে এগুলো নিয়ে আসতে হবে। যে আপনার কি দেখতে সমস্যা হয়, তখন ওই যে বলবে যে পড়তে গেলেই মাথা ব্যথা করে। যখন টেবিলটা পড়তে বসবো, আমি ভালো ছিলাম, টেবিলে যখন বসবো তখনই আমার মাথা ব্যথাটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা বুঝতে হবে, তখন আমার বুঝতে বাকি রাখা যাবে না, তাহলে অবশ্যই আপনার একটা চোখের ডাক্তার দেখাই। ঠিক আছে, পার্থক্য বুঝলেন? এই জন্য আমি এখানে হেডেক লিখাই তো প্যারাসিটামল, পিজোটোপেন যা দেওয়া দেয়া দেন লিখতে পারতাম, কিন্তু আপনি বিরক্ত হয়ে লাভ হবে না। এইভাবে সিস্টেম, যাতে আমার ক্লাসটা করে অন্তত এটা জ্ঞান থাকে যে দৌড় কত দূর, দৌড়টা কত দূর থাকতে পারে, পথটা ক্লিয়ার, আপনি এখন যত দূর যাইতে পারেন। আমি রাস্তা সিলে দিলাম, ওই রাস্তা তুলতে চৌধুরী বাজার পর্যন্ত যাইতে পারেন, যাই আপনি নবীগঞ্জে যেতে পারেন, বানিয়াচলে যেতে পারেন, এটা হলো আপনার বিষয়। ঠিক আছে, আজমিরও যেতে পারবো। এরপরে হলো মেজর HTN কেউ বলবেন না। তারপরে লেখেন মাইগ্রেন, MAI, মাইগ্রেন, মাইগ্রেন ট্রেন। ঠিক আছে, এরপরে হলো HTN, মাইগ্রেন, এনকেফালাইটিস, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, মেনিনজাইটিস, এনকেফালাইটিস। হ্যাঁ, গ্যাস থেকেও হয়, অনেকে মাথা ব্যথা হয়, এটা বহুত হজম থেকেও হয়। লিখছেন এনকেফালাইটিস, মেনিনজাইটিস, আঘাতজনিত। লাইটিস না টাইটিস? এনকেফালাইটিস আর ওটা হলো জাইটিস, লাইটিস। এরপর আমি বাংলা লিখে দিতেছি, তারপরে আঘাতজনিত। আচ্ছা, মানসিক রোগী, মেন্টাল, কি বলে, পাগলজাত, মেন্টালি ডিসঅর্ডার, মেন্টালি ডিসঅর্ডার, তাদের মানসিক সমস্যা। তারপরে আঘাতের ইতিহাস, হিস্ট্রি অফ প্রবলেম। ঠিক আছে, আরো কিছু কারণ আছে, তো ব্রেন টিউমার, এটা মাঝখানে লিখতে পারো। আচ্ছা, ব্রেন টিউমার, হিস্ট্রি অফ ট্রমা। এই আপনার লোকজন আইছে? হ্যাঁ, আপনারা আইসেন একসাথে করেন ক্লাস। এখন তো আমরা পাঁচটা মতো হইলে ব্রেন টিউমার করবে না, হ্যাঁ, ব্রেন টিউমার। কোনটা? ব্রেন টিউমার। HTN কি কে বলতে পারবে? কেউ যারা বলতে পারবে হাত তুলবে। আজকে আমার ক্লাস হ্যাঁ বলতে পারবে না, জানি। HTN প্রেসক্রিপশনে লেখা থাকবে। হাইপারটেনশন। হ্যাঁ, কে বলতে পারবেন আপনি? হাইপারটেনশন। হ্যাঁ, পারবেন? হাইপারটেনশন। হাইপারটেনশন, হাইপারটেনশন মানে কি? এই যারা উচ্চ রক্তচাপ। মনে শক্তি নাই, এই উচ্চ রক্তচাপ। জি
এই কথা লেখা থাকলে কেউ যেন আর ভুল না হয় জীবনে, মনে থাকবে? জি স্যার। এই ভাইরা আমার দিকে তাকান, আমার দিকে লক্ষ্য করেন। প্রেসক্রিপশনে, ডাক্তারের প্রেসক্রিপশনে যেখানে সিসি থাকে, সিসি আমরা প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করব। এভাবে সিসি থাকে, ওই থাকে, কি কে থাকে, একদিন আমাদের ক্লাস আছে। এখানে লেখা আছে HTN, তখন কি বুঝবেন আপনারা? হাইপারটেনশন মানে কি? সিসি দিয়া বুঝতে পারছেন? কেউ অনলাইনে করলো না করলো আমি জানি না, আপনাদের মানে এটা হলো আমার দাবি আর কি, যে আমার স্টুডেন্ট যাতে এটা বুঝতে পারে যে HTN কথার অর্থ হলো উচ্চ রক্তচাপ। ডাক্তারে আর হাইপারটেনশন এনে মিনিং এর মিনিং যা হয় টেনশন, মিনিং আর শিখাতে পারবে। সিসি দেখিতা হাইপারটেনশন লিখতে হবে না। স্যার সিসি দেখিতা হাইপারটেনশন স্যার সিসি দেখিতা সিসি দিয়ে আমরা জীবনে আরেকদিন শিফট করব, ঠিক আছে? এরপরে মাইগ্রেনাল পেন, এটা মাইগ্রেন দেখেন আমরা পড়বো মাইগ্রেন, ঠিক আছে? এরপরে মেনিনজেস, এটা হলো বুঝার কথা। ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস ইজ কল্ড মেনিনজাইটিস। ব্রেনের যে কাভার আছে, এই কাভার, ব্রেন আছে না আমাদের, এই ব্রেনের কাভার, এই ব্রেনের কাভারে যদি কোনো ধরনের, ব্রেনের কাভারে যদি ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন মানে কি? প্রদাহ হলে তখন তাকে মেনিনজাইটিস বলে, ঠিক আছে? মেনিনজাইটিস অর্থাৎ ব্রেনের কাভারের নাম হলো মেনিনজেস, মেনিনজেস, ব্রেন কাভারের নাম হলো মেনিনজেস। ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস ইজ কল্ড মেনিনজাইটিস, ঠিক আছে? এটা বাচ্চাদের বেশি হয়, এটা বাচ্চাদের বেশি হয়। জ্বর হলে দেখবেন, মেনিনজাইটিস হলে এই বাচ্চারা, বেশিরভাগ বাচ্চাই যে কোনো অঙ্গ বিকলাঙ্গ বা যে কোনো সমস্যা হয়ে যায়, ঠিক আছে? এরপরে হলো এনকেফালাইটিস। কি? এনকেফালাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ব্রেন, ইনফ্লামেশন অফ দ্য ব্রেন। ব্রেন বুঝেন যে মগজ আছে, এই মগজে যদি প্রদাহ হয়, তাহলে যদি মগজের প্রদাহ কি অবস্থা হবে সেটা জানবে। ওইখান থেকে মাথা ব্যথা তার সারা জীবনের জন্য থাকতে পারে, ঠিক আছে? বা ওই সময় থাকবে। মেন্টালি ডিসঅর্ডার, মানসিক রোগী, মানসিক রোগী, সে মানসিক রোগী বা মানসিক সমস্যা এমনি আছে, সেখান থেকে তার মাথা ব্যথা হতে পারে। হিস্ট্রি অফ ট্রমা, হিস্ট্রি অফ ট্রমা, মাথায় আঘাত খেলে তো মাথা ব্যথা করবে নাকি? আবার ব্রেন টিউমার, ব্রেন টিউমার মানে তো বুঝি ব্রেন টিউমার। এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো মাইগ্রেন। এটা প্রত্যেকটা আলাদা আলাদা ট্রিটমেন্ট। উচ্চ রক্তচাপের আলাদা ট্রিটমেন্ট দিছি না? উচ্চ রক্তচাপের লক্ষণে আমি বলছিলাম মাথা ব্যথা থাকতে পারে, ঘাড় মাথা ব্যথা থাকতে পারে, তাহলে এখানেও কারণে ঘাড় মাথা ব্যথার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে, উচ্চ রক্তচাপের কারণে মাথা ব্যথা থাকতে পারে। তাই মাথা ব্যথার কারণের মধ্যেও আসছে উচ্চ রক্তচাপ। একটু খেয়াল করলে ঘুরাইয়া দেখবেন একই, ঠিক আছে? ঘুরালে লাঠি, ফিরালে কি হয়? ঘুরালে লাঠি, এক কথার অর্থ বুঝেন? ঘুরালে লাঠি, ফিরালে কটকা, একটা কথা আছে। ঠিক আছে। আচ্ছা, ইনফ্লামেশন অফ দ্য ব্রেন, ব্রেনে যদি প্রদাহ, ব্রেনে প্রদাহ, দেখেন ব্রেনে প্রদাহ। শেষ আসেন আপনারা যান, সামনে ক্লাস আমরা হেডেক থেকে শুরু করব সব।